সাজি স্যারের রক্তমোছা নাকের টিস্যুটা তুলে নেয় রঞ্জিত স্যার। আর এর কিছুক্ষণ পরেই সিসিটিভির ফুটেজ দেখে সে বশীকরণ করে ফেলে সাজি স্যারকে। সে যেন তার হাতের ইশারায় নাচছিল, সে যা করাতে চাইছিল ঠিক তেমনটাই হচ্ছিল। এই সমস্ত কিছু ওই রুমেই থাকা আরেকজন ছাত্র আড়াল থেকে দেখে ফেলে। আর এই আধুনিক যুগে বশীকরণের কথা শুনে সমস্ত বন্ধুরা তার উপর মজা ওড়ালেও যখন তারা সবাই জানতে পারে রঞ্জিত স্যারের মধ্যে ওই বিশেষ ক্ষমতা একটা ছোট্ট জিনিসের মধ্যে লুকিয়ে আছে, যেন তেন প্রকারে সেটা নিয়েই চার বন্ধুর একজন যখন সেটা খুলে ফেলে, ওই জিনিসটার ভেতর থেকে এমন এক বড় ধাক্কা লাগে যার কারণে দুটো স্যার আর একজন ছাত্রের মধ্যে শরীরের অদল বদল হয়ে যায়। স্যারের শরীরে আছে ছাত্র আর ছাত্রের শরীরে আছে স্যার। আর এরপর তাদের লাইফে কি কি প্রবলেম আর মজার মজার ঘটনা ঘটে সেটা এই কাহিনীর সামনেই জানতে পারবে। গল্প শুরু হওয়ার আগে অনেক পুরনো একটা রাজার কাহিনী শোনানো হয়। বিজয়নগরের রাজা আদিত্য তার বিনোদনের জন্য একটা কালা জাদুর মাধ্যমে এক বিশেষ খেলার জিনিস বানায়। রাজা যথেষ্ট সৎ ছিল, কিন্তু কালা জাদুর মাধ্যমে বানানো এই জিনিসটা এতটাই পাওয়ারফুল ছিল, একটা সময় সে নিজেই বুঝতে পারে সে নিজে এই জিনিস ভালো কাজে ব্যবহার করলেও মানব সমাজে কোনো খারাপ লোকের হাতে যদি এটা পড়ে তাহলে তার থেকে খারাপ হয়তো আর কিছু হবে না। কিন্তু রাজা সেটা লুকিয়ে ফেলতো তার আগেই এই জিনিসের খবর এতটাই ছড়িয়ে পড়ে যেটা নেওয়ার জন্য টিপু সুলতান তার দলবল নিয়ে রাজার রাজ্যের উপর অ্যাটাক করে দেয়। সেই সময় টিপু সুলতান ছিল প্রচন্ড শক্তিশালী রাজা, তাই খুব সহজেই রাজা আদিত্যকে হারিয়ে ওই জিনিসটা নিজের আয়ত্তে করে নেয়। সময় যেতে থাকে, কালো জাদুর মাধ্যমে টিপু সুলতান একের পর এক রাজ্য জয় করতে শুরু করে। কিন্তু সেই সময় কার্তিক নামের এমন এক রাজা ছিল যে যুদ্ধে কোনোদিন হারেনি বললেই চলে। আর টিপু সুলতান যখন এই রাজার বিরুদ্ধে অ্যাটাক করে দেয়, কার্তিক নিজে শক্তিশালী হলেও একা টিপু সুলতানের বিরুদ্ধে পেরে না ওঠায় তার আরো এক বন্ধু রাজার সাহায্য নিয়ে ফাইনালি টিপু সুলতানকে হারিয়েই ফেলে। মহারাজা কার্তিক বুঝতে পারে এই অন্ধকারের জাদুর বস্তু যত তাড়াতাড়ি সম্ভব লুকিয়ে ফেলা উচিত, কিন্তু ভবিষ্যতে ভালো কাজের জন্য যদি কোনোদিন এটা দরকার হয় তো সেটা খুঁজে পাওয়ার জন্য একটা লিপি তৈরি করে এক বিশেষ জায়গায় এই বস্তু চিরতরে লুকিয়ে ফেলে। বছরের পর বছর, যুগের পর যুগ কাটে, আর এই কথা লোকেদের মধ্যে এমন ভাবে মিলিয়ে যায় যেন এরকম জিনিস কোনোদিন ছিলই না। এটা লোকের মাঝে একটা কাল্পনিক গল্প হয়েই দাঁড়ায়। কিন্তু কিছু গোপন রহস্য খোঁজার কেড়া কিছু মানুষের মধ্যে থাকে। আর এখন অন্ধকার এক বিশেষ জায়গায় বেশ কিছুক্ষণ ঘাটাঘাটির পর কয়েক হাজার বছর আগে লুকিয়ে রাখা সেই কালা জাদুবিদ্যার জিনিসটা সে আরো একবার খুঁজে পায়। তবে লোকটি কে, সে ভালো কাজে চুরি করছে নাকি খারাপ কাজে, এখানে আমরা সেরকম কিছুই জানতে পারি না। তবে এরপর সিন চেঞ্জ হয়, কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, যেখানে কলেজে বসে চার বন্ধু জিথিন, নাকুল, রামজাদ আর কান্নান এরা ইয়ার্কি ঠাট্টার মাঝে মাঝে আজকের হোমওয়ার্ক নিয়ে আলোচনা করছিল। এমন সময় পাশ দিয়ে দুটো ছেলের মধ্যে একজন বলে, আজকে হরতাল আছে, ওসবের কোনো দরকার নেই। যেটা শুনে বন্ধুদের মধ্যে একজন নিজেদের মধ্যে বলে, না তো এরা পাশ করে কলেজ থেকে বেরোবে, নাই বা আমাদের পড়াশোনা করতে দেবে। কিন্তু জিথিন এসবের কোনো কিছুতেই ধ্যান না দিয়ে সে তার হোমওয়ার্ক করতে ব্যস্ত ছিল। এমন সময় রামজাদ তার সামনে থাকা একটা ছোট্ট কৌটা খুলে সেখান থেকে একটা চেন বের করে বলে, এটা কি রে? জিথিন একটু লজ্জা পেয়েই বলে, অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ড জীবিকা যেদিন থেকে ডান্সিং ক্লাসে ভর্তি হয়েছে সেই থেকে আমাদের মধ্যে 7 দিন দেখা হয় না। আমি ওকে কোনো কল করিনি, হয়তো আমার প্রতি ও একটু রাগই হয়েছে, তাই ওর রাগ কমানোর জন্য আমাদের প্রথম দেখা স্মৃতিটা নিয়ে এসেছি। বন্ধুদের মধ্যে একজন এটা দেখে বলে, সাইকেলের চেনের সঙ্গে আবার তোর কি স্মৃতি রে? জিথিন আবারও একটু লজ্জা পেয়ে বলে, ক্লাস 10 তখন আমরা পড়তাম, আমাদের দুজনের হঠাৎ সাইকেল ধাক্কা লাগায় জীবিকাকে বেশ কয়েকদিন হসপিটালে থাকতে হয়েছিল। আর ওই সময় ওর সমস্ত হোমওয়ার্ক আমি করে দিতাম। আমি জানি না কি জন্যে, তবে জীবিকা আর আমি ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়ে যাই। যাই হোক, এর থেকে বেশি কিছু বলতো তার আগেই সেখানে জীবিকা চলে আসায় বাকি 3 বন্ধু জিতিনকে একা ছেড়ে দেয়। আসা মাত্রই জিতিন তাকে সাইকেলের চেনটা গিফট করলে জীবিকার ঠোঁটের কোণে একটু হাসি আসলেও সেটা সেকেন্ডের মধ্যেই বিলীন হয়ে যায়। আর বলে, দেখো জিতিন, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি আমার জন্য অনেক কিছুই করেছো, আর এটাও তুমি ভালোভাবে জানো তোমাকে ছাড়াও আমি এক মুহূর্তও থাকতে পারতাম না, যে কারণে শুধু তোমার জন্য আমি এত দূরের কলেজে এসে তোমার ডিপার্টমেন্টেই ভর্তি হয়েছিলাম। কিন্তু এই 2 সপ্তাহ আমার তোমার সঙ্গে দেখা হয়নি, তারপরেও আমার কোনো সময়ের জন্য এরকম মনে হয়নি যে আমি তোমাকে মিস করছি। আমাদের মধ্যে সে আগের মতো টানটা আর নেই। এই কথা শুনে জিতিন মন খারাপ করে ক্লাসরুমে এসে বসলে নাকুল তাকে বলে, তোর কি মনে হয় জীবিকা কি কাউকে পছন্দ করে? জিতিন বলে, না সেরকম কিছুই বলেনিও। নাকুল আবার বলে, আমার মনে হয় ভুলটা তোরই, জানিস তো, তুই সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকিস আর জীবিকা একটু পার্টি, মজ মাস্তি এসব পছন্দ করে, তুই তো সেভাবে ওকে সময় দিস না। আর তাছাড়া আমার মনে হয় তোর ওকে ভুলে যাওয়াই ভালো, কারণ তোর কয়েকদিন পরে জার্মানি চলে যেতে হবে, তখন দূরে থেকে কষ্ট পাচ্ছে, এখনই তুই ওকে ভুলে যা, সেটাই তোর জন্য ভালো হবে। রামজাদ বন্ধুর দুঃখকে তাড়াতাড়ি ভোলার জন্য বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। জিতিন, তুই একটা কাগজে না ওর বিষয়ে সমস্ত কিছু লেখ, আর তারপর সেটা আগুনে পুড়িয়ে ফেল। তোর মনের মধ্যে এরকমটাই মনে হবে যে ওই কাগজের সঙ্গে সঙ্গে ওর সমস্ত স্মৃতি তুই ভুলিয়ে দিলি।
এসবের মধ্যেই ঘন্টা বাজার কারণে কলেজের প্রথম পিরিয়ড শুরু হয়ে যায়। ক্লাস নিতে আসে প্রফেসর সাজিদ, কিন্তু হরতালের কারণে কিছু ছেলে ক্লাস করতে না চাইলেও স্যার তাদের কোনো কথায় কান না দিয়ে তার ক্লাস শুরু করে। আর এমন সময় স্যারের পেছনে কোনো এক স্টুডেন্ট কাগজ ছুঁড়ে মারলে স্যার একটু রেগেই বলে, বড়দের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় সেই ম্যানারটুকু হয়তো তোমাদের মধ্যে নেই। এই কথা বলতে না বলতেই তার চোখ যায় জিথিনের দিকে, যে এখনো তার গার্লফ্রেন্ডের বিষয়ে সেই পেপারটা লিখছিল যেটা সে পুড়িয়ে দিতে চায়। কিন্তু সাজি স্যার তার কাছে গিয়ে সে পেপারটা টেনে ছিঁড়ে নিয়ে বলে, আগে আমি দেখবো এই পেপারটা কি লিখেছিস, তারপর তোর সাজার ব্যবস্থা আমি করছি। এসবের মধ্যে ক্লাসরুমে সিনিয়ররা এসে বলে, চল রে, অনেক হয়েছে ক্লাস, এখন হরতালের জন্য তোদেরও আমাদের সঙ্গ দিতে হবে। যেটা থেকে সাজি স্যার বলে, তোর কি চোখে পড়ছে না এখানে আমি ক্লাস নিচ্ছি? ওদের যদি কিছু বলতে হয় বা ওদের নিয়ে যেতে হয় তার জন্য আমার সঙ্গে কথা বল। কিন্তু ওই ছাত্র সংসদের লিডার প্রবীণ স্যারের মুখের উপরেই বলে, দেখুন স্যার, বাড়িতে বউয়ের সঙ্গে ঝগড়া করে অন্তত সেই রাগ আমাদের উপর দেখাবেন না। যেটা শুনে সাজিদ স্যার আর চুপ থাকতে পারে না, সে তার গায়ে হাত তুললে দুজনের মধ্যে এবার শুরু হয়ে যায় হাতাহাতি। ক্লাসরুমের মধ্যে এত গন্ডগোল শুনে সেখানে সেটা থামানোর জন্য আসে প্রফেসর রঞ্জিত। সাজি স্যারকে কি সাপোর্ট করবে? সে ছাত্রদেরই পক্ষে বলে, স্যার দিন না এদের হরতাল করতে, এরা কোনো কারণেই করছে এটা। এখন যদি আমরা এদের বাধা দিই তাহলে বাইরেও তো এরা সত্যের জন্য কোনো সময় লড়াই করার সাহস পাবে না। স্যারের সাপোর্ট পেয়ে এবার সংসদের ওই লিডার বলা শুরু করে, আমাদের কলেজের যে এই চটির পজিশনে আছে সে মোটেও যোগ্য না, তাই আমাদের সবাইকে এক হয়ে তার বিরুদ্ধে আওয়াজ ওঠানো দরকার। বলা মাত্রই ম্যাক্সিমাম ছাত্ররাই তার সঙ্গে শুরু করে দেয় হরতাল। কিন্তু জিথিন এখনো এই টেনশনে ভুগছে যে সাজি স্যারের কাছ থেকে ওই কাগজটা কিভাবে নেবে। হাতাহাতির কারণে সাজি স্যারের নাক দিয়ে রক্ত পড়ছিল বলে সেটাই মুছতে মুছতে একটু টিটকিরি মেরেই রঞ্জিত স্যারকে শুনিয়ে শুনিয়ে বলে, আমি সবার মতো ছাত্রদের তোর বাটার লাগাতে পারি না, তাই আজ আমার এই দশা হলো। যেটা শুনে রঞ্জিত স্যার কিছু একটা বলতো তার আগেই সিকিউরিটি দৌড়ে এসে তাদেরকে বলে, স্যার তাড়াতাড়ি চলুন, ওদিকে রাঘবান স্যারের রুম ছাত্ররা চারিদিক থেকে ঘিরে ধরেছে। তাড়াহুড়ো করে এখান থেকে সবাই সেখানে যাওয়ার সময় আমরা দেখতে পাই সাজি স্যার তার নাকের রক্ত মোছা টিস্যুটা পাশেই একটা ডাস্টবিনে ফেলে দেয়। এখানে এসে সমস্ত ছাত্রকে বেশ হরতাল করতে দেখে রঞ্জিত স্যার ছাত্র সংসদের ওই লিডার প্রবীণকে বুঝিয়ে বলে, তোরা একটু চেঁচামেচি বন্ধ কর, আমাদের বুঝিয়ে বল ব্যাপারটা কি জন্য করছিস এটা তোরা। প্রবীণ শান্ত হয়ে রঞ্জিত স্যারকে একটা সার্টিফিকেট দেখিয়ে বলে, স্যার আমাদের কাছে প্রমাণ আছে এই চটির রাঘবান স্যারের সমস্ত সার্টিফিকেটই জাল। এই চটির মতো বড় একটা পদে আমরা ওনাকে দেখতে চাই না। রঞ্জিত স্যার এবার তার হাত থেকে ওটা নিয়ে নিজেদের মধ্যে ডিসকাস করে বলে, এরা তো ঠিকই বলছে, আমি কি বলি এই ম্যাটারটা বেশি বড়সড় না করাই ভালো, এতে কলেজের নাম খারাপ হবে। পেছন থেকে ছাত্রদল আবারও চেঁচিয়ে বলে, স্যার আমরা আজ আর আজকের মধ্যেই আমরা এই চটির পদে রঞ্জিত স্যারকে দেখতে চাই। কিন্তু একটা স্যার তাদেরকে বলে, তোমরা বললেই হবে নাকি, অভিজ্ঞতারও ব্যাপার আছে। ওই হিসাবে দেখতে গেলে আমাদের কলেজে সাজি স্যারের সিনিয়র এবং অভিজ্ঞ ব্যক্তি। কিন্তু প্রবীণ আবারও বলে, শুধু অভিজ্ঞতা দিয়ে কি হবে যদি যোগ্যই না হয়। এই কথার সমর্থন করে ছাত্ররা আবারও হরতাল শুরু করত। রঞ্জিত স্যার তাদেরকে থামিয়ে বলে, দেখো তোমরা শান্ত হও, স্যার নিশ্চয়ই তোমাদের ভালোর জন্যই বলছে, আর আমারও এটা মনে হচ্ছে সাজি স্যারই ওই পদের জন্য যোগ্য। সাজি কিছুতে বিশ্বাস করতে পারে না যে রঞ্জিত তাকে সাজেস্ট করলো। আর ওদিকে রঞ্জিত স্যার একটা শয়তানি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়ে সেই ডাস্টবিনটার ভেতর থেকে সাজি স্যারের রক্ত লাগানো টিস্যুটা উঠিয়ে নেয় আর অফিসের মধ্যে কার্ডবোর্ডের মতো কিছু একটা খুলে তার সামনে দাঁড়িয়ে আজব ভাবে সে কিছু একটা বিড়বিড় করতে থাকে। কিন্তু আড়াল থেকে সমস্ত কিছু এই রুমে আরো একজন দেখছিল, সেটা হলো জিথিন। সে তার ওই কাগজ এই রুমে নিতে এসে ফেসে গেছে, এখন বেরোতেও পারছে না। আড়াল থেকে লুকিয়ে এসে দেখতে পায় রঞ্জিত স্যার মনে কিছু একটা মন্ত্র পড়ে দুটো পাশার গুটির মতো দেখতে কিছু একটা বোর্ডের উপর ফেলে আর একটা শয়তানি হাসি দিয়ে তারই সামনে থাকা সিসিটিভির ফুটেজ দেখে এদিকে সে নিজের হাত উঁচু করে, তো ওদিকে ক্যামেরায় দেখা যায় ঠিক একইভাবে হাত উঁচু করেছে সাজি স্যারও। জিথিন এসব দেখে যতটা না অবাক হচ্ছে তার থেকে বেশি অবাক হচ্ছে সাজি স্যার। সে নিজেও বুঝতে পারছে না তার সঙ্গে কি হচ্ছে। বা হাতটাকে সে জোর করে আটকে রাখলেও ডান হাতটা গিয়ে পড়ে প্রিন্সিপালের গলায়। সে কিছুতেই নিজেকে থামাতে পারছে না। একটা সময় প্রিন্সিপালের গলা চেপে ধরে তাকে সবাই ছাড়ানোর চেষ্টা করলে সে গলা থেকে হাত সরিয়ে জোর একটা থাপ্পড় বসিয়ে দেয় প্রিন্সিপালের গালেই। সিকিউরিটিরা যেন তেন প্রকারে তাকে ছাড়িয়ে সেখান থেকে নিয়ে যায়। আর অন্যদিকে রঞ্জিত স্যারও অফিস রুমের টিভিতে সমস্ত কিছু দেখে একটা শয়তানি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। জিতিন এখনো যেন এগুলো নিজেকে বিশ্বাস করাতে পারছে না, তাই বন্ধুদের কাছে এসে বলে, আমি নিজের চোখে দেখেছি রে, রঞ্জিত স্যারই সাজি স্যারকে কন্ট্রোল করছিল। এই কথা শুনে কান্নান বলে, ব্রেকআপের জন্য পুরো মাথাটাই হয়তো তোর গেছে, যত সব উল্টোপাল্টা বকছিস। আমি জানি রে এগুলো বিশ্বাস করার মতো নয়, কিন্তু তুই একবার ভাব না, একটা কলেজে এই চটির মতো পজিশন পাওয়ার পরে কেউ প্রিন্সিপালের গায়ে হাত তোলে। রামজাদু এবার জিতিনের সমর্থনে বলে, কলেজে মেলভিন স্যারের ওরকম হঠাৎ মৃত্যুর পর রঞ্জিত স্যারকে আমারও ওই দিন থেকে কেমন যেন সন্দেহজনক মনে হয়। চল না একটু ইনভেস্টিগেট করেই দেখা যাক আসল মাজরাটা কি।
এরপর 4 বন্ধু নেমে পড়ে এক বিশেষ মিশনে। পড়াশোনা বাদ দিয়ে সমস্ত সময় তারা রঞ্জিত স্যারকে ফলো করে দেখতে পায় স্যারের নিজের হার্লি ডেভিডসন থাকা সত্ত্বেও সপ্তাহে 3 দিন স্টুডেন্টদের সঙ্গেই যাতায়াত করে। আর কলেজের জন্যও সে যে নতুন লোগো তৈরি করেছিল সেটাও দেখতে কেমন যেন ইলুমিনাটি টাইপের। ফলো করতে করতে তারা রঞ্জিত স্যারের বাড়িও চলে গেলে ভেতরে ঢুকতে পারে না তার পোষা কুকুরের জন্য। কিন্তু এই কুকুরটাকে আমরা আগেও দেখেছি, আর এটা থেকে কনফার্ম হয় রাজা কার্তিকের লুকোনো সেই জিনিসটা এখন রঞ্জিত স্যারের কাছে। কিন্তু 4 বন্ধু এতদিন ধরে লক্ষ্য করেও রঞ্জিত স্যারের ব্যাপারে সন্দেহজনক সেরকম কিছুই বুঝতে পারছে না। তাই হতাশ হয়েই তারা নিজেদের মধ্যে বলে, আমার কি মনে হয় জানিস, রঞ্জিত স্যারই আমাদের ক্লাসের বেস্ট প্রফেসর। তোরাই ভাব না ছাত্রদের সঙ্গে উনি কত সহজে মিশে যায়। কিন্তু তারপরেও জিতিন বেশ কনফিডেন্সের সঙ্গেই বলে, আমি নিজের চোখে দেখেছি ওনার কাছে জুমানজির মতো কিছু একটা গেম বোর্ড আছে, আর আমি শিওর ওটা ওনার কাছে থাকা ওই ব্যাগের মধ্যেই আছে, কারণ এখনো পর্যন্ত ওনাকে আমি দেখিনি ওই ব্যাগটা ছেড়ে কোথাও যেতে। এবার প্ল্যান মতো লেগে পড়ে 4 বন্ধু ওই ব্যাগের মধ্যে কি আছে সেটা দেখার জন্য। কিন্তু বেশ কয়েকবার ট্রাই করার পরেও তারা কিছুতেই সেরকম কোনো সুযোগই পায় না। কিন্তু সেদিনই বাড়ি ফেরার সময় বাসের বাইরে যখন নিজেদের মধ্যে একটা ছোটখাটো ঝগড়া শুরু করে, রঞ্জিত স্যার বাসের মধ্যে ব্যাগটা রেখে তাদেরকে থামাতে গেলে এই সুযোগে জিথিন এসে তার ব্যাগটা খুলে একটা পুরনো মোটা কাঠের বইয়ের মতো কিছু একটা দেখতে পায়। হাতে সময় কম, রঞ্জিত স্যারও ওদিকে বাসের মধ্যে তাড়াতাড়ি আসছে, তাই তাড়াতাড়ি করে জিথিন বইয়ের উপরে লেখা মন্ত্রটার একটা ফটো তুলে নেয়। সেখান থেকে তাড়াতাড়ি ফিরে 4 বন্ধু একসঙ্গে একটা জঙ্গলে দেখা করে। আর প্রথমেই জিথিন বলে, কি বলেছিলিস আমাকে, আমি ব্রেকআপের পর পাগল হয়ে গেছি তাই না, দেখ এবার উদ্ধার করতে পারিস কিনা এটা কি লেখা। 3 বন্ধু ভালো করে বেশ কিছুক্ষণ দেখার পরেও তার এক কোনাও উদ্ধার করতে পারে না। কিন্তু নকুল আর একবার ওটা দেখে বলে, আমার কেন জানি মনে হচ্ছে এটা কর্ণাটকী ভাষা। তাই সবাই একসঙ্গে এবার জিথিনের দিকে তাকালে তার আর বুঝতে বাকি থাকে না কিছুদিন আগেই ব্রেকআপ হওয়া জীবিকার কাছে তার আরো একবার সাহায্যের জন্য যেতে হবে। তাই সেখান থেকে সরাসরি তারা পৌঁছায় জেভিকার ডান্স প্র্যাকটিসের ওইখানে। জেভিকা ও কান্নানকে দেখতে পেয়ে এসে বলে, আমি তো জিতিনকে বলেছিলাম আমার একটু সময় চাই, ও বাচ্চাদের মতো কেন করছে। এই বিষয়ে আমি কোনো রকম কথা এখন বলতে চাই না। এই কথা শুনে কান্নান একটু ইতস্তত হয়ে বলে, না 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 সেরকম কিছু না, আমি অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে এই লেখাটার মানেটা শুনতে এসেছিলাম আর কি। কিন্তু এর মধ্যেই তার ডান্স পার্টনার এসে তাদেরকে ধমকে বলে, ওসব নাটক আমি সব বুঝি, বুঝেছিস, যদি মানেই জানার থাকতো তাহলে তো তুই গুগল লেন্স ব্যবহার করতে পারিস, সেটা কেন করিসনি। ও বলার পরে ওকে ডিস্টার্ব করার জন্য বারবার চলে আসিস। এই কথা শোনা মাত্র 4 বন্ধু এবার নিজেদের মধ্যে বোকার মতো তাকিয়ে থাকে, ভাবতে থাকে চলে এসছি শুধু শুধু বেইজ্জত হতে, এটা আমাদের মাথায় কেন আসেনি। কিন্তু 4 বন্ধুর আইডিয়াই ভুল ছিল। এটা না তো তেলেগু ল্যাঙ্গুয়েজ আর নাই বা কর্ণাটকের কোনো ল্যাঙ্গুয়েজ। গুগল লেন্সও এই ল্যাঙ্গুয়েজের কোনো হদিশ দিতে পারে না। যেটা থেকে কান্নান বলে, এটা কোনো পুরনো ল্যাঙ্গুয়েজই হবে, আমাকে 2 দিন টাইম দিয়ে এটা ডিকোড করেই ছাড়ছি আমি। উপায় নেই, কি আর করার, নে তাহলে তুই নে 2 দিন টাইম নিয়ে দেখ পারিস কিনা। কান্নান দিন রাত এক করে দেয় ওই লেখার মানে বের করার জন্য। কিন্তু 2 দিন বলে ছেলে 1 সপ্তাহ কলেজেই পা দেয় না। 15 দিন পরে কলেজে এসে রামজাদের সামনে একটা ডায়েরি রেখে বলে, একটু দেরি হয়ে গেল কিন্তু মানেটা আমি বের করেই ফেলেছি। দেখ তোদের বোঝাই, এটা একটা গেম বোর্ড, খেলাটা অনেকটা লুডোর মতো কিন্তু লুডো না। গেমটা কিভাবে খেলতে হয় সে নিয়মগুলোই উপরে লেখা, অনেকটা মহাভারতের পাশা খেলার মতো। এখানে প্রত্যেকটা চাল দেওয়ার আগে তার কিছু একটা বাজি রাখতে হয়, আর একবার জিতলেই বাজিতে রাখা জিনিসটা হবে তার। তাই স্বাভাবিকভাবে খেলার জন্য 2 জন লোক দরকার। কিন্তু যেহেতু রঞ্জিত স্যারের কাছে 2 জন লোক নেই, তাই সে যে কোনো মানুষের রক্ত ব্যবহার করে তাকে অপোনেন্ট প্লেয়ার তৈরি করে যতক্ষণ না সে জিতছে অপোনেন্টের হয়ে নিজেই খেলে দেয়। আর এখন তার বেটিং চলছে শরীর কন্ট্রোলের উপর। আর ঠিক এইভাবেই ওই দিন সাজি স্যারের রক্ত নিয়ে তাকে অপোনেন্ট প্লেয়ার তৈরি করে 2 জনের মধ্যে বেট রেখেছিল বডি কন্ট্রোলের। গেমটা চালু করে রঞ্জিত স্যার তার হয়েই চালটা দিয়ে দেয়, আর যখনই জেতে সাজি স্যারের পুরো বডি কন্ট্রোল তার হাতে চলে আসে। কিন্তু এখন তোরাই বল রঞ্জিত স্যারকে কিভাবে থামাবি। কলেজ ক্যাম্পাসে অন্য বন্ধুদের কাছে যদি গিয়ে বলিস যে রঞ্জিত স্যার ব্ল্যাক ম্যাজিক জানে, উল্টে ওরাই আমাদের উপর হাসবে। কিন্তু রামজাদ বলে, যদি সুপার হিরো মুভির ভিলেনের মতো হয়। রঞ্জিত স্যার এখন হয়তো 1-2 জনকে নিয়ে খুশি, ভবিষ্যতে যদি ধীরে ধীরে সে পুরো কলেজকে কন্ট্রোল করে, আর তাতেও যদি এক সময় তার মন ভরে যায়, সে হয়তো একটা সময় এই পুরো শহর, তারপর রাজ্য, তারপর পুরো পৃথিবীকে কন্ট্রোল করবে। এটা শুনে আর একটা বন্ধু বলে, আবে তুই একটু বেশি ভাবছিস না। তবে হ্যাঁ, রঞ্জিত স্যারকে তো আমাদেরই থামাতে হবে। তার জন্য আমাদের প্রথমেই দরকার সেম রঞ্জিত স্যারের ওই ব্যাগের মতো দেখতে আরেকটা ব্যাগ। কান্নান আর নাকুল 2 জনে মিলে সেম ওই রকম দেখতে একটা ব্যাগ কিনে আনলে এবার তারা প্ল্যান করে আজ ল্যাবের ক্লাসের সময় 2 জন থাকবে পাওয়ার হাউসের কাছে, আর সময় বুঝতে পুরো কলেজের পাওয়ার ডাউন করে দিলে ওই অন্ধকারে তারা রঞ্জিত স্যারের ব্যাগ বদলে নেবে। প্ল্যান মতো রঞ্জিত স্যার ক্লাসে আসা মাত্রই জিতিন তাড়াতাড়ি করে পাওয়ার আপ করতে বলে। কিন্তু কান্নান একে একে কলেজের সমস্ত রুমের পাওয়ার আপ করলেও ল্যাবের পাওয়ার কিছুতেই অফ হয় না। হাতেও সময় কম, এখন কি করবে বুঝতে না পেরে
জিতিন এই রুমেই থাকা ইলেকট্রিক বোর্ডে একটা শর্ট সার্কিট করে দেয়, আর রঞ্জিত স্যার যখনই ওই বোর্ডের একটা সুইচ প্রেস করে সঙ্গে সঙ্গে পুরো ল্যাবের কারেন্ট অফ হয়ে যায়। এই সুযোগে জিতিন আর রামজাদ সে ব্যাগ চুরি করতো, তখনই দেখতে পায় রামজাদ কিছুদিন আগে যে নতুন টি শার্ট কিনেছে সেটাতে রেডিয়াম থাকার কারণে অন্ধকারে জ্বলঝল করে। হাতেও এখন সময় কম, জিতিন পুরো সাহস এক জায়গায় করে ফুল কনফিডেন্সের সঙ্গে ক্লাসরুমের বাইরে যাওয়ার সময় রঞ্জিত স্যারের ব্যাগটা নিয়ে চলে যায়। দৌড়ে এসে নাকুলের হাতে সে ব্যাগ তুলে দিলে নাকুল সেটা নিয়েই বেরিয়ে যায়। এমন সময় জিতিন বলে, আবে ওই ব্যাগটা কি করেছিস তুই? ক্লাসের বেঞ্চের উপর ফেলে এসেছিস, আগে বলবি তো সেটা। রঞ্জিত স্যার না হলে তো চোর আমাদেরই ভাববে। সেটা সরানোর জন্য তারা ক্লাসরুমের থেকে আরো একবার ছুট লাগায়, কিন্তু ততক্ষণে রঞ্জিত স্যার তার বেঞ্চের কাছে দাঁড়িয়ে ভারী গলায় জিজ্ঞাসা করে, এই ব্যাগটা কি তোদের? একটু ভয় মেশানো গলায় জিতিন বলে, আমরা তোমার কালো জাদুর ব্যাপারে সমস্ত কিছু জানি, আমরা চাই আপনি এ কাজ বন্ধ করে দিন, না হলে কিন্তু ওই বোর্ড আমরা পুরোপুরি ভেঙে ফেলবো। রঞ্জিত স্যার একটা শয়তানি হাসি দিয়ে জিতিনের হাতের দিকে তাকিয়ে একটু চোখ বন্ধ করে, আর চোখ খোলা মাত্রই সে যেমনটা আচরণ করতে থাকে ঠিক তেমনটাই জিতিন করতে শুরু করে। রঞ্জিত স্যার জিতিনের একদম কাছে এসে বলে, এটা ছোট্ট একটা নমুনা, এর থেকে আরো খারাপ কিছু হতে পারে, আশা করি বোর্ডটা তোরা নিচে থেকেই দিয়ে যাবি। এরপর রঞ্জিত স্যার সেখান থেকে চলে যায়, আর তিন বন্ধু বাইরে এসে ডিসকাস করে, আমাদের ওই বোর্ডটা হয়তো রঞ্জিত স্যারকে দিয়েই দেওয়া উচিত, কারণ আমার এখন মনে হচ্ছে আমাদের পুরনো প্রফেসর মেলভিন স্যারের মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে রঞ্জিত স্যারই দায়ী। যদি আমাদেরও ওই অবস্থা হয়। এই কথোপকথনের মধ্যে হঠাৎ জিতিন রামজাদের গলা চেপে ধরে, আবার হাতটা নিজে থেকে ছেড়েও দেয়, আর তখনই তাদের চোখ যায় উপরের দিকে। উপর থেকেই রঞ্জিত স্যার তার বডি কন্ট্রোল করে এটা করেছে। শুধু এটুকুই না, পরীক্ষার পেপার লিখতে লিখতে হঠাৎ পেপার ছিঁড়ে ফেলা, খাবার নিয়ে তার বন্ধুরই মুখে ছুঁড়ে ফেলা, সমস্ত সময় জিতিন যেন এখন ভয়ে ভয়ে কাটাতে থাকে। একটা সময় কান্নান বলে, এর থেকে বাঁচার একটা উপায় আমি দেখতে পারছি, সেটা হলো এই গেমটাকেই শেষ করা। শেষ বলতে আমি ভেঙে ফেলার কথা বলছি না, রঞ্জিত স্যার এই গেমটা খেলা শুরু করেছে, আর আমাদেরও এই গেমে অংশ নিয়ে সেটা শেষ করতে হবে। কিন্তু প্রবলেম একটাই, আমি তো এটাই বুঝতে পারছি না এই বোর্ড খুলবো কি করে। এদিকে তারা এটা খুঁজতে থাকে ওই গেম বোর্ড খুলবে কি করে, আর ওদিকে রঞ্জিত স্যার যেন জিতিনের ওপর অত্যাচার আরো দিন দিন বাড়াতে থাকে। কখনো সে নিজেই ইলেকট্রিক বোর্ডের কাছে গিয়ে শক খাচ্ছে, তো কখনো বা ম্যাডামের লেখা বোর্ডের সমস্ত কিছু মুছে দিচ্ছে। যে কারণে জিতিন ওই দিন বন্ধুদের সঙ্গে দেখা করে বলে, দেখ ভাই, যে করে হোক এটা তাড়াতাড়ি শেষ কর, এত ঝামেলা আমার আর সহ্য হচ্ছে না। উত্তরে কান্নান বলে, দেখ ভাই, আমি ট্রাই তো করছি, আমরা গেমটা শেষ করব তার আগে আমাদের বোর্ডটা তো খোলা দরকার, কিন্তু বোর্ডটা তো খুলছেই না। জিতিন বলে, রঞ্জিত স্যার যা আমার সঙ্গে করছে তার উপর আমার জার্মানে পড়তে যাওয়ার সমস্ত কিছু ডিপেন্ড করছে কালকের প্রেজেন্টেশনের উপর। আশা করি কাল যেন কোনো প্রবলেম না হয়। সকাল হয়, জিতিন বেশ ভয়ে ভয়ে তার প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে যায়, কিন্তু এমন সময় সে দেখতে পায় এই ঘরেও ক্যামেরা, তাহলে তো মরেছে। রঞ্জিত স্যার তার অফিস থেকে সমস্ত কিছুই দেখতে পাবে, কিন্তু জিতিন একটু ঘুরতেই দেখতে পায় রঞ্জিত স্যার তার অফিস থেকে দেখবে কি, সে তো এখানেই তার প্রেজেন্টেশনের রুমে এসেই বসে আছে। তারপরেও জিতিন বেশ ভয়ে ভয়েই তার প্রেজেন্টেশন চালু করে। এত নার্ভাস হওয়া সত্ত্বেও প্রেজেন্টেশন তার ভালোই চলছিল, কিন্তু এমন সময় রঞ্জিত স্যার সে রুম থেকে বেরিয়ে গেলে জিতিনের আর বুঝতে বাকি থাকে না স্যার তার প্রেজেন্টেশন নষ্ট করার জন্যই বেরিয়েছে। তার চোখের সামনে যেন সমস্ত কিছু এবার ঘোলা ঘোলা দেখতে শুরু করে, আর হঠাৎ ওই প্রেজেন্টেশনের মধ্যেই স্যারেদের সামনে টেবিলের উপর একটা লাফ দেয়। এরপর ওই ঘর থেকে উদাস হয়ে বেরিয়ে বাইরে এসে সোজা মাটিতে বসে পড়ে। তার পুরো জীবনের কষ্ট এক ঝাটকায় যেন শেষ হতে দেখছে সে। আর একটা সময় এটা ভাবতে ভাবতেই জিতিন অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। আর এবারই আমাদের সামনে এটা রিভিল হয় রঞ্জিত স্যার আসলে জিতিনের বডি কিভাবে কন্ট্রোল করছে। এই গেম খেলার জন্য 3 বা 4টে প্লেয়ারের দরকার। রঞ্জিত স্যার প্রথম সেদিন সাজি স্যারের নাকের রক্ত নিয়ে গেমের একটা প্লেয়ারকে অ্যাক্টিভ করে, আর সেদিন বাসের বাইরে ঝগড়া হওয়ার সময় জিতিন যখন ব্যাগ থেকে এই গেম বোর্ড বের করেছিল, তাড়াহুড়োতে বের করার কারণে জিতিনের হাত সেদিন ওটাতে কেটে যায়। আর রঞ্জিত স্যার ওই রক্তই কালেক্ট করে গেমের আরো একটা প্লেয়ারকে অ্যাক্টিভ করে, আর প্রত্যেকবার গেম খেলার সময় একটা বিশেষ চাবির ব্যবহার করে ওই গেম বোর্ডটা ওপেন করে। আর জিতিনকে কন্ট্রোল করার আগে সে এক আজব কায়দায় চোখ বন্ধ করে বুকের উপর হাত দেয়। এটা বোঝা মাত্রই জিতিনের চোখ খুলে ওঠে। তার 3 বন্ধু ছুটতে এসে তাকে বলে, কি হয়েছিল তোর? 16 ঘন্টা ধরে তুই একটানা ঘুমোচ্ছিস। জিতিন বলে, আমি জানি ওই বোর্ড কিভাবে খুলতে হয়। বোর্ডের ওপরে যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা শুধু একটা ডিজাইন না, এটা একটা লক সিস্টেম, আর এটার চাবি রঞ্জিত স্যারের গলাতেই ঝোলানো আছে, যে কারণে প্রত্যেকবার আমাকে কন্ট্রোল করার আগে রঞ্জিত স্যার ওই চাবিটা একবার করে স্পর্শ করে। নাকুল বলে, দেখ ভাই, রঞ্জিত স্যারের কাছ থেকে তো চাবি চুরি করার মতো সাহস আমাদের কারোর মধ্যেই নেই। তার থেকে বরং আমার কথা শোন, কাল কলেজে ক্যাম্পেইন থাকবে, তার কারণে পুরো কলেজ ব্যস্ত। এই সুযোগে কলেজের ল্যাবের 3D প্রিন্টার ব্যবহার করে আমরা এটা স্ক্যান করে একটা চাবি বানিয়ে নেব। প্ল্যান মতো তারা পরের দিন কলেজের ল্যাবে ঢুকে নাকুল প্রিন্টিং এর কাজটা হ্যান্ডেল করতে থাকে। কান্নান আর জিতিন ক্লাসরুমে ক্লাস করে যাতে রঞ্জিত স্যারের কোনো সন্দেহ না হয়, আর রামজাদ এদিক ওদিক লক্ষ্য করতে থাকে যাতে এদিকটায় কেউ না আসে।
একটু এদিক ওদিক দেখতেই লক্ষ্য করে স্যার ফোনে কথা বলতে বলতে এদিকটাতেই আসছে। আর সে ক্লাসরুমের পাশ দিয়ে যাওয়ার সময় জিতিনকে দেখে একটা শয়তানি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়, যেটা থেকে জিতিনের ভয়ে যেন আবারও গলা শুকিয়ে আসে। কারণ রঞ্জিত স্যার যখনই এরকম শয়তানি হাসি দেয় সে তার বডি কন্ট্রোল করে কিছু না কিছু একটা করে, যেমন ভয় ঠিক সেরকমটাই হয়। জিতিন ক্লাসরুম ছেড়ে চলে যাচ্ছিল, তার সামনে একটা সিনিয়র স্টুডেন্ট এসে তাকে বাধা দিতে গেলে সে তার উপরেই হাত তুলে দেয়, যে কারণে ক্লাসরুমে থাকা সমস্ত স্টুডেন্টরা এবার জিতিনের উপর রেগে তাকে মারতো। যেন তেন প্রকারে সেখান থেকে পালিয়ে তারা ল্যাবের মধ্যে ঢুকে প্রথমেই বলে, আর কতক্ষণ রে? এর কিছুক্ষণের মধ্যে নকল সে চাবি 3D প্রিন্টারের মাধ্যমে বানিয়ে ফেলে, আর সেটা ওই লকের উপরে লাগিয়ে ঘোরালে ওটা ঘুরে তো যায়, কিন্তু চাবি নকল হওয়ার কারণে গেম বুকটা আর ওপেন হয় না। জিতিন এবার রামজাদকে কল করে রিকোয়েস্ট করে বলে, ভাই একমাত্র তুই পারবি, তুই প্লিজ ওই চাবিটা যেভাবে হোক নিয়ে আয়। রামজাদ তার পুরো সাহস এক জায়গায় করে একটা ঢোক গিলে বলে, ভাই আমি যদি আজ মারা যাই তোর ছেলে হলে তার নাম আমার নামে রাখিস। এই বলে সমস্ত সাহস এক জায়গায় করে সে রঞ্জিত স্যারের কেবিনের দিকে এগোয়, কিন্তু এমন সময় সাজিদ স্যার তাকে ধাক্কা দিয়ে রঞ্জিত স্যারের কেবিনে ঢুকে তার চোখে পেপার স্প্রে মেরে তার গলার থেকে লকেট খুলে নিয়ে ছুট লাগায়। রামজাদু আর এক মুহূর্ত দেরি না করে স্যারের পিছু করতে করতে বলে, স্যার আমরাও জানি রঞ্জিত স্যারের কালো জাদুর কথা, আপনার মতো প্রবলেম আমাদেরও হচ্ছে, আপনি ওনার একা কিছুই করতে পারবেন না, আমরা একসাথে হয়তো কিছু করতে পারবো। একথা শুনে সাজি স্যার রামজাদের সঙ্গে ওই ল্যাবে আসে আর জিতিনের হাতে ওই চাবিটা তুলে দেয়। জিতিন চাবিটা এক মুহূর্ত দেরি না করে বইয়ের ওপর লাগানো মাত্রই বইয়ের লকটা খুলে যায়। জিতিন বলে, স্যার এই গেমের মধ্যে আমার আর আপনার রক্ত জুড়ে আছে, তাই গেম আমাদেরই শেষ করতে হবে। এই বলে তারা দুজনেই সে গেম খেলতে শুরু করে দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে রঞ্জিত স্যার। ভয়ে সবার যেন গলা শুকিয়ে আসে, যে কারণে জিতিনের হাত থেকে অটোমেটিকলি ওই ডাইসগুলো গেমের বইয়ের উপর পড়ে যায়। আর এটার কারণে গেমে এমন একটা চাল আসে যেটার কারণে গেমের 3 জন প্লেয়ার এক বিশাল ধাক্কায় ছিটকে গিয়ে পেছন দিকে পড়ে। নাকুল, রামজাদ, কান্নান এদের কিছুই হয়নি, এরা ছুটতে গিয়ে জিতিনের কাছে গিয়ে তার জ্ঞান ফেরানোর জন্য ডাকতে শুরু করে, কিন্তু তাদের পেছন থেকে সাজি স্যার তাদের ডাকের সাড়া দেয়। 3 জন বন্ধু তাকে ইগনোর করে জিতিনকে আবারও ডাকতে শুরু করলে পেছন থেকে সাজি স্যার বলে, আরে বলছি তো উঠে গেছি, আর কতবার ডাকবি? এমন সময় পাশ থেকে রঞ্জিত স্যার উঠে কাপা কাপা গলায় বলে, আমি সামনে কি করছি, আমি কি মারা গেছি? রামজাদের আর বুঝতে বাকি থাকে না, রঞ্জিত স্যারের শরীরে এখন রয়েছে সাজি স্যার, আর সাজি স্যারের শরীরে আমাদের বন্ধু জিতিন। তাহলে তো বন্ধু জিতিনের শরীরে রঞ্জিত স্যারের আত্মা ঢুকে গেছে। বলতে না বলতেই জেগে ওঠে রঞ্জিত স্যার, আর প্রচন্ড রেগে সাজি স্যারের বডিতে থাকা জিতিনকে সে মারতে যেত, 3 বন্ধু মিলেও যেন তাকে ধরে রাখতে পারে না। তখন রামজাদের মাথায় একটা বুদ্ধি আসে, সে দৌড়ে বাইরে যায়, যেহেতু সিনিয়ররা সবাই জিতিনকে মারার জন্য খুঁজছিল তাই তাদেরকেই বলে দেয়, তোমরা জিতিনকে মারতে চাও না, ও ল্যাবের মধ্যেই আছে। খবর পাওয়া মাত্রই সমস্ত ছাত্ররা জিতিনকে ঘিরে ধরে তাকে মারার জন্য, আর এই সুযোগে ওরা সবাই মিলে এবার সেখান থেকে সবকিছু নিয়ে পালায়। কিন্তু তখনই জিতিনের মনে পড়ে, আরে ওটা তো আমারই শরীর, এখন না হয় ওটাই রঞ্জিত স্যার রয়েছে, কিন্তু একদিন তো আমারই হবে। তাই সবাইকে ধমক দিয়ে মারামারি থামাতে বললে তার কথায় কেউ পাত্তাই দেয় না। কিন্তু পেছন থেকে সাজি স্যার যখন রঞ্জিতের বডি থেকে তাদেরকে মারামারি থামাতে বলে, সমস্ত ছাত্ররা তার একবার বলাতেই থেমে যায়। সাজি স্যার যেন এবার এক আলাদাই পাওয়ার অনুভব করতে পারে। এই পাওয়ার কোনো কালো জাদুর না, এই পাওয়ার দাপটের। কলেজের কোনো ছাত্রই তার কথা ঠিকঠাক ভাবে শোনে না, কিন্তু আজ রঞ্জিতের বডিতে থেকে সেটা যেন ম্যাজিকের মতো কাজ করছে। যাই হোক, এবার সবাই এক জায়গায় হয়ে প্ল্যান করে তাদের নিজেরা নিজেদের বডি ফিরে পেতে হলে গেমটা আবারও পুনরায় খেলতে হবে আর পুরোটা শেষ করতে হবে। কিন্তু তারা সেখানে সাজি স্যারকে কোথাও দেখতে পায় না। জিথিন গেম শুরু করার জন্য তাকে কল করে ডাইস দুটো নিয়ে আসার কথা বললে ওদিকে আমরা দেখতে পাই সাজি স্যার রঞ্জিত স্যারের শরীর পেয়ে বেশ আনন্দেই আছে, কারণ কলেজে এখন সবাই তার কথা শুনছে, তার নিজের দামি দামি গাড়ি আছে, ভালো ঘর আছে, আর কি চাই। আমি ভেবে বলছি গেমটা খেলবো কিনা। এটা শুনে জিতিন বলে, স্যার কেন বুঝতে পারছেন না আপনি? আপনার নিজের শরীরের সঙ্গেও একটা ফ্যামিলি জুড়ে আছে, আপনার লাইফের কি হবে? এটা শুনে সাজি স্যার বলে, আমার লাইফ, ওই রঞ্জিত আমার লাইফের কিছু রেখেছে, সমস্ত কিছু শেষ করে দিয়েছে আমার। এত বছর কলেজে কাজ করার পর যখন আমি আমার একটা মনের মতো পজিশন পেয়েছিলাম তখনই আমাকে পাগল প্রমাণ করিয়েছে। সিকিউরিটিরা ঘাড় ধাক্কা দিয়ে আমাকে কলেজ থেকে বের করেছিল। সেদিন কেউ আমার কথা শোনেনি। শুধু এটুকুই না, কলেজ ছেড়ে আমি যখন বাড়িতে বসেছিলাম আর এদিকে রঞ্জিত যখন তোকে কন্ট্রোল করে যা যা করাচ্ছিল, ওদিকে ঠিক তেমনটাই আমার সঙ্গে হচ্ছিল, যে কারণে একটা সময় আমার বউ পর্যন্ত আমাকে পাগল ভেবে বাপের বাড়ি চলে যায়। আর এই সমস্ত কিছু সহ্য না করতে পেরে যেদিন আমি নিজেকে শেষ করতে গিয়েছিলাম, সেদিনও রঞ্জিত তোকে কন্ট্রোল করে যেরকমটা করিয়েছিল, এদিকে আমিও বাড়ি বসে না চাইতেও ঠিক ওটাই করেছিলাম। কিন্তু যাই হোক, ভাগ্যবশত আমি ওই দিনই বুঝতে পেরেছিলাম রঞ্জিত আমাকে কিভাবে কন্ট্রোল করছে। একথা বলেই সাজি স্যার ফোন রেখে দেয় আর ওই থার নিয়ে পৌঁছায় রঞ্জিতের বাড়ি। তার সামনে থাকা ওই পোষা কুকুর দেখে কিছুক্ষণের জন্য ভয় পেলেও কুকুরটাও বুঝতে পারে না যে তার মালিকের শরীরে এখন অন্য কেউ আছে।
পরের দিন স্কুলে আসে সে এক আলাদাই মুডের সাথে। রঞ্জিতের বডিতে সাজি স্যার যেন এক আলাদাই আনন্দ খুঁজে পেয়েছে। ওই দিন কলেজে কয়েকজন ডোনেশন ডিপার্টমেন্ট থেকে যখন সাজি স্যারের কাছে শোনে, স্যার আপনি কি মৃত্যুর পরে আপনার চোখ ডোনেট করতে চান? সাজি স্যার বলে, আরে শুধু চোখ কেন রে, আমি আমার হার্ট, কিডনি, লিভার, ব্রেন সমস্ত কিছু ডোনেট করতে চাই। যেটা পেছন থেকে রামজাদ আর কান্নান শুনে বলে, কি লোক রে মাইরি, নিজের শরীর না বলে সব ডোনেট করে দিল। তিন বন্ধু সাজি স্যারকে সমস্ত জায়গায় ফলো করতে থাকে আর তার চশমা, ব্যাগ, হাতের কাছে যা কিছু পায় সমস্ত জায়গায় খুঁজতে থাকে ওই গেমের ডাইসগুলো। তারা লক্ষ্য করে সাজি স্যার তার ড্রয়ারে কিছু একটা তো লুকিয়ে রাখছে। আর যখনই স্যার সেখান থেকে বেরিয়ে যায়, তাড়াহুড়ো করে ড্রয়ার খোঁজে তারা পায় একটা কাগজ, যেখানে সে লিখে রেখেছে পুষ্পার ডায়লগ, সাজি কোই ফ্লাওয়ার নেই, সাজি ফায়ার হ্যাঁ। এটা পড়ে তাদের আর বুঝতে বাকি থাকে না সাজি স্যারকে তারা যতটা বোকা ভেবেছে অতটাও বোকা সে না। তাই কলেজ থেকে ফিরে এই সমস্ত কথা জিতিন আর রঞ্জিত স্যারকে বললে জিতিনের বডিতে থাকা রঞ্জিত স্যার বেশ কনফিডেন্সের সঙ্গেই বলে, আমার সঙ্গে ওর দেখা করে দাও, আমি 5 মিনিটের মধ্যে ওর কাছ থেকে ডাইস নিয়ে নেব। প্ল্যান মতো পরের দিন রঞ্জিত স্যার ক্লাসরুমে গিয়ে বসলে সাজি স্যার যখন ওই রুমে ক্লাসে আসে, সমস্ত ছাত্ররা উঠে দাঁড়ালেও রঞ্জিত স্যার উঠে দাঁড়ায় না। যেটা দেখে সাজি স্যার অর্ডার দিয়ে বলে, এই যে বাচ্চা, এত অ্যাটিটিউড কিসের, চুপচাপ এসে বোর্ডটা ক্লিন কর। কিন্তু জিতিনের বডিতে থাকা রঞ্জিত স্যার বলে, কেন আপনার হাত নেই, নিজেই করুন না ক্লিন। যেটা শুনে সাজি স্যার রেগে এবার বলে, ক্লাসরুম থেকে বেরো আর আমার সঙ্গে চল। কিন্তু যাওয়ার পথে সেখানে সাজি স্যারের বডিতে থাকা জিতিনও চলে আসে। এবার দুজন মিলে সাজি স্যারকে একটা ঘরে বন্ধ করে রঞ্জিত তার গলায় একটা ছোট্ট ছুরি ধরে বলে, তোর ধারণা নেই কোনো কালো জাদু ছাড়াই আমি তোর জীবনের কি কি ক্ষতি করতে পারি, আর এর জন্য কোনো ম্যাজিকের দরকার হবে না। কিন্তু সাজি তারপরেও ভয় না পেয়ে বলে, আমি জানি তুমি আমার কিছু করতে পারবে না, কারণ এই শরীরটা তোমার, আমার থেকে তোমার পরেও বেশি হওয়ার কথা এই শরীরের উপর। যেটা শুনে রঞ্জিত আবার রেগে তার গায়ে সত্যি সত্যি চাকু মারতে গেলে জিতিন তার হাত ধরে বসে বলে, স্যার আপনি কেন বুঝতে পারছেন না, ও মারা গেলে কখনো আমরা নিজেদের বডিতে ফেরত যেতে পারবো না। ওইখান থেকে সোজা জিতিন আর রঞ্জিত স্যার বাথরুমে গিয়ে এই বিষয়ে কথোপকথন করলে পাশ থেকে একটা ছাত্র বেশ অবাক হয় তাদের কথা শুনে, কারণ এখানে ছাত্র স্যারকে তুই তুই করে কথা বলছে আর স্যার ছাত্রর সঙ্গে আপনা আপনি করে কথা বলছে। যাই হোক, সেখান থেকে ফিরে জিতিন তার 3 বন্ধুকে বলে, দেখ আমাদের নিজেদের মধ্যে কাজটা একটু ভাগ করতে হবে। তোদের মধ্যে একজন সাজি স্যারকে 24 ঘন্টা লক্ষ্য রাখবি, যতক্ষণ আমরা ডাইস পাচ্ছি এর মধ্যে যেন উনি আর কোনো নতুন প্রবলেম না ক্রিয়েট করে। প্ল্যান অনুযায়ী পরের দিন কলেজে কান্নান সমস্ত সময় সাজি স্যারের ওপর নজর রেখে বুঝতে পারে স্যার কোনো নতুন প্রবলেম তৈরি করবে না। সে জাস্ট এই নতুন শরীরে এসে যে সম্মান পাচ্ছে এটারই আনন্দ কলেজের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিচ্ছে। আর অন্যদিকে জিতিন আর রামজাদ সাজি স্যারের সমস্ত পার্সোনাল জিনিস থেকে শুরু করে তার গাড়ি, তার বাড়ির বিভিন্ন ফ্লাওয়ার টবের নিচে সমস্ত জায়গায় খুঁজতে থাকে। কিন্তু বাড়ির কাজটা অতটাও সহজ ছিল না। রঞ্জিত স্যারের ওই পার্সোনাল ট্রেন করা কুকুরের জন্য একজনের তাড়া খেয়ে পিলারের উপর উঠতে হয়, তো আর একজন ঘরেরই চারিদিকে ছুটোছুটি করতে শুরু করে দেয়। আর একটা সময় দুজনে পালিয়ে পাশেরই একটা জঙ্গলে এসে বলে, আমাদের ভাগ্য ভালো কুকুরটা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়েছিল, নাহলে ভাব আজকে আমাদের অবস্থা কি হতো। মানে ভাবো, দৌড়াতে দৌড়াতে কুকুর হাঁপিয়ে গেছে, বুঝতে পারছো এরা কতটা দৌড়েছে। এত ধাকলের পর ড্রিঙ্ক টাং করে পারা যায়? তুই যেখান থেকে পারিস একটা বোতল নিয়ে আয়। এটা শুনে রামজাদ বলে, ড্রিঙ্ক? তুই তো ড্রিঙ্ক করিস না, এটা আবার কবে থেকে শুরু করলি? কিন্তু জিতিন বলে, আরে তুই থাম তো, খাই না তো কি হয়েছে, আজ খাবো, ক্ষতি তো আর আমার শরীরের হচ্ছে না, যা হবে সাজি স্যারের শরীরে। জিতিনের কথা মতো নাকুলকে ফোন করে একটা বোতল আনায়, কিন্তু এরা বোতল খোলাতে এত এক্সপার্ট যে রামজাদ একটা বোতল খুলতে গিয়েই ভেঙে ফেলে। অন্যদিকে কলেজে স্টুডেন্টদের আয়োজন করা ছোট্ট একটা অনুষ্ঠানে তাদের ফেভারিট রঞ্জিত স্যারকে গান গাইতে রিকোয়েস্ট করে, কিন্তু রঞ্জিতের শরীরে থাকা জিতিন স্যার স্টেজে গিয়ে ইচ্ছা করে বেসুরো গলায় গান শুরু করে দেয়। হাসির পাত্র তো আর সে হবে না যা হবে রঞ্জিতের। এদিকে আর একটা বোতল এনে জিতিন কোনো রকম জল না মিশিয়ে সেটা ঢকঢক করে মারতে শুরু করে দেয়। একবারে বোতলের অর্ধেক শেষ করে দিয়ে নাকুলকে বলে, কি এনেছিস রে, কোনো নেশা টেশা তো কিছুই হয় না। কিন্তু ওদিকে আমরা সাজি স্যারকে দেখতে পাই গান গাইতে গাইতে হঠাৎ তার চোখের সামনে সমস্ত কিছু প্রথমে ঘোলা আর তারপর একটা সময় মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। দূর থেকে কান্নান এই সমস্ত কিছু দেখে তার বন্ধুদেরকে জানালে নাকুলের আর বুঝতে বাকি থাকে না যে জিতিনের কেন নেশা হচ্ছে না। তাই সে কান্নানকে বলে, ভাই তুই আরো একটা স্ট্রং মদ নিয়ে আয়, আমার মাথায় একটা হেভি বুদ্ধি এসছে। কান্নান সেরকমটাই করে আর বেশ কিছুক্ষণ পর সাজি স্যারের কাছে কল করে একবার দেখা করার জন্য রিকোয়েস্ট করে। সাজি স্যার আসা মাত্রই বলে, আমি বললাম তো আমার নিজের শরীরের কোনো দরকার নেই, আর তাছাড়া আমি ডাইস কোথায় আছে সেটাও বলছি না। এটা শুনে জিতিন আর দেরি না করে পুরো বোতলের মাল এবারে একবারেই তার গলায় ঢালতে শুরু করে। সঙ্গে সঙ্গে সাজির পেট আর বুক যেন ভেতর থেকে কেমন একটা জ্বলে ওঠে আর প্রচন্ড নেশায় সে আরো একবার অজ্ঞান হয়ে যায়। ধরাধরি করে সবাই তাকে হসপিটালে ভর্তি করে সেখানকার ডক্টর বলে খালি পেটে প্রচন্ড মদ্যপান করলে ফুড পয়জন হয়ে যায়। এই রোগের ক্ষেত্রেও তাই হয়েছে, কিন্তু আমি এটা ধরতে পারছি না এটা কেন হলো। পেটে তো আমি কোনো অ্যালকোহল পাইনি, তাই ওনার কখন জ্ঞান ফিরবে আমি এখন সেটাও ঠিক করে বলতে পারবো না। এই কথা শুনে আবার 4 বন্ধু বড্ড টেনশনে পড়ে যায় যে
রঞ্জিত স্যার যদি জানতে পারে তার অরিজিনাল শরীরের সঙ্গে এরকম অবস্থা করেছে, সে হয়তো তার শরীরে আর ফিরতেই চাইবে না। 2টো দিন কেটে যায়। কলেজে এবার রঞ্জিত জিতিনকে জিজ্ঞাসা করে, এই সাজি কোথায় রে? আমি 2 দিন ধরে ওকে দেখছি না, ব্যাপারটা কি? আমি জানি না তোরা কি প্ল্যান করছিস আমার বিরুদ্ধে, কিন্তু আমি যদি ওই ডাইস না পাই, তোদের ধারণা নেই আমি কি অবস্থা করতে পারি তোদের। এমন সময় ওদিক থেকে কান্নানের কাছ থেকে জানতে পারে সাজি স্যারের জ্ঞান ফিরেছে, কিন্তু তার কাছে ডাইসের ব্যাপারে শুনলে সে বলে, আমি কেন বলবো? আমি জানি ওই জিনিস পেলেই তোরা আমাকে মেরে ফেলবি। যেটা শুনে এই 3 বন্ধু নিরাশ হয়ে প্ল্যান করে, কাল কলেজের ফাংশন ডে, সমস্ত লোক কলেজে ব্যস্ত থাকবে, তাই যা করার আমাদের কালকের মধ্যেই করতে হবে। সিন চেঞ্জ হয়ে সোজা পরের দিন হ্যালোউইন পার্টি দেখতে পাই। কলেজের প্রত্যেকেই কিছু না কিছু সেজে এসেছিল, কিন্তু রঞ্জিত স্যারের মধ্যে যেন এক আলাদাই আগুন জ্বলছিল। আর যেহেতু সে জিথিনের শরীরে আছে, তাই তার লাইফে প্রবলেম ক্রিয়েট করার জন্য সোজা যায় জীবিকার কাছে, যাকে জিথিন এখনো পছন্দ করত। কিন্তু সেখানে জীবিকার নতুন বয়ফ্রেন্ড থাকায় নিজেকে কুল দেখানোর জন্য সে এগিয়ে আসে তার দিকে। দুজনের মধ্যে কিছুক্ষণ হালকা পাতলা কথা কাটাকাটি হয়, কিন্তু এর মধ্যে ওই রুমে সেই 2 সিনিয়র স্টুডেন্ট আসে যাদের জিথিন আগে একবার চড় মেরেছিল। মানে সে তো মারতে চায়নি, রঞ্জিত স্যার তার বডি কন্ট্রোল করে তাদেরকে মারতে বাধ্য করেছিল। যাই হোক, এখন ওরাও এসে রঞ্জিত স্যারকে জিথিন ভেবে সে পুরনো রাগগুলো মিটমাট করে ফেলতে বলে, কিন্তু জিথিনের শরীরে থাকা রঞ্জিত স্যার তাদেরকে বলে, মিটমাটের কি হলো? তোরা মারতে এসেছিলিস না আমাকে, তো মার না। এটা শুনে জীবিকার নতুন বয়ফ্রেন্ডই প্রথমে তার দিকে এগিয়ে এসে বলে, তুই খুব উড়ছিস দেখছি কদিন ধরে, তোর এত মারামারি করার শখ তো আমার গায়ে হাত তুলে দেখা। এই বলেই সে একটা ছোট্ট ধাক্কা দিলে জিথিনের শরীরে থাকা ওই রঞ্জিত স্যার তার পুরো গায়ের জোর এক জায়গায় করে ওকে বিরাট জোরে এক ঘুষি মারে। আর শুধু এটুকুই না, ওই রুমে থাকা সমস্ত স্টুডেন্টের সঙ্গে সে একাই ভিড়ে যায়। অন্যদিকে জিথিন হসপিটালে সাজি স্যারের কাছে এসে বলে, স্যার আপনি বুঝতে পারছেন না বিষয়টা এখন কতটা গম্ভীর, কারণ আপনি এখন যার শরীরে আছেন, আপনার মেডিকেল চেক আপ হওয়ার পর ডক্টরের কাছ থেকে আমি জানতে পেরেছি এই শরীরের রক্তের মধ্যে একটা প্রবলেম আছে, যে কারণে এই শরীর ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আর এখন আমার মনে হচ্ছে এটা রঞ্জিত স্যার আগে থেকেই জানতো, কারণ যতবার আমরা গেম খেলে আবারও নিজের বডিতে ফিরিয়ে যাওয়ার কথা বলতাম, প্রত্যেকবার রঞ্জিত স্যার কেমন যেন একটা শয়তানি হাসি হাসতো, কারণ ডাইস পাওয়ার পরেও রঞ্জিত স্যার আর বডিতে ফিরতে চায় না, সে চায় আমাদের মেরে ফেলতে। এত কিছু শোনার পরেও সাজি স্যার তার কোনো কথাই বিশ্বাস করে না। কি আর করার, বেচারা জিথিন কলেজে তার বন্ধুদের কাছে ফিরে আসে, আর সেখানে জীবিকাকে মন খারাপ করে বসতে দেখে তার কাছে গিয়ে তার কয়েকদিনের মধ্যে ঘটে যাওয়া তার লাইফের সমস্ত কিছু খুলে বলতো, তার আগেই তার সামনে পথ আটকে দাঁড়ায় শোভা। স্বাভাবিকভাবে জিথিন তাকে চিনতে না পেরে তার বন্ধুদের দিকে তাকালে বন্ধুরা তাকে নিচু গলায় ইশারা করে বলে, আরে এটা সাজি স্যারের স্ত্রী, তোকে এখন সাজি ভাবছে, এক সাইডে গিয়ে কথা বল। দুজনে একটা সাইডে গিয়ে বসলে শোভা বলে, এমন কি হলো আমাদের মধ্যে যে আমাদের এত বছরের বৈবাহিক সম্পর্ক ছেড়ে তুমি এখন ডিভোর্স দিতে চাইছো আমাকে? তুমি কি জানো আমি প্রেগনেন্ট? এমন সময় জিথিন লক্ষ্য করে পেছনে জীবিকাকে তার নতুন বয়ফ্রেন্ড ইমোশনাল সাপোর্ট দিচ্ছে, আর এটা দেখে সে হড়বড়িতে শোভাকে বলে, ও বাচ্চা আমার, আমি জানি না তুমি কি বলছো। এটা শোনা মাত্রই শোভা প্রচন্ড রেগে তার সামনে থাকা জল ছুঁড়ে মারে তার মুখে। পরের দিন সকাল হতেই রঞ্জিত স্যারের শরীরে থাকা সাজি তার স্ত্রীর কাছে গিয়ে বলে, অ্যাকচুয়ালি আমি সাজির কলিগ। সাজি আপনাকে হয়তো ঠিকঠাক করে বলতে পারে না সমস্ত কিছু, কিন্তু আমরা জানি ও আপনাকে খুব ভালোবাসে। একথা শুনে শোভা বলে, ও যদি আমাকে সত্যি ভালোবাসতো তাহলে কাল আমাকে ওরকম একটা কথা বলতে পারতো না। নিজের বাচ্চার ব্যাপারে কে বলতে পারে ওরকম? আমি ওর মুখটাও দেখতে চাই না, বলে দেবেন আপনার বন্ধুকে। এই কথা শুনে সাজি আর থাকতে না পেরে তার বউকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার সাজি, ও কথা বলো না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শোভা আবার রেগে তাকে ধাক্কা দিয়ে ফেলে বলে, আপনার সাহস তো মন্দ না, আপনি কোন সাহসে এসব করছেন? এটা বলেই শোভা একটা হাতে চাকু নিয়ে তাকে তাড়া করতে শুরু করে। সেখান থেকে সাজি স্যার যেন তেন প্রকারে বেঁচে সোজা জিথিনের কাছে এসে বলে, আমি ডাইস দিয়ে দেবো, কিন্তু আমি আমার শরীর ফেরত চাই, শুধু আমার বাচ্চার জন্য। এবার বাকি 3 বন্ধু এবার তার কাছে এসে বলে, ঠিক আছে বলো ডাইস কোথায়? সাজি স্যার বলে, ওটা আমি রঞ্জিতের কুকুরের যে কলার আছে সেটার সঙ্গে আটকে রেখেছিলাম। এবার সবাই মিলে প্ল্যান করে, চলো তাহলে রঞ্জিত স্যারের কাছ থেকে চাবি নিয়ে আজ রাতের অ্যানুয়াল ফাংশনের আগেই আমাদের এই গেম পুরোপুরিভাবে শেষ করতে হবে। কিন্তু আমার যতদূর মনে হয় রঞ্জিত স্যার তার নিজের বডিতে ফেরত যেতে চায় না, তাই যখন আমরা গেম শুরু করব ওকে ধরে রাখাই সব থেকে ভালো হবে। প্ল্যান মতো কলেজের একটা নির্জন জায়গা বেছে নিয়ে রঞ্জিত স্যারের কাছ থেকে ওই গেম বুকের চাবি নিয়ে গেম বুক ওপেন করে সাজি স্যারের কাছে সে ডাইস গুলো চায়, কিন্তু সাজি স্যার তার হাতে মাত্র একটা ডাইস দিলে জিতিন বলে, কি ব্যাপার, আর একটা কোথায়? সাজি স্যার বলে, আমার কাছে তো একটাই, আমি কখন বললাম আমার কাছে 2টো ডাইস? এটা শুনে জিতিন বলে, আপনি তো আচ্ছা মাথা পাগল লোক, সে প্রথম দিন থেকে আপনি বলছেন আপনার কাছে ডাইস, আর এখন বলছেন আপনার কাছে আর একটা নেই। দুজনের এই কথা কাটাকাটির মধ্যে ওপাশ থেকে রঞ্জিত স্যার বলে, আমি বলেছিলাম এই ডাইস দেবে না, দেখলি তো আমাদের সব প্ল্যান ফেল হয়ে গেল।
প্ল্যান ওয়ার্ডটা শোনা মাত্রই সাজি এবার রেগে গিয়ে বলে, প্ল্যান মানেটা কি? তোরা সবাই মিলে আমার বিরুদ্ধে প্ল্যান করছিস? কিন্তু জিথিন তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখুন স্যার, বোঝার চেষ্টা করুন, রঞ্জিত স্যার আমাদের নিজেদের মধ্যে লড়ানোর চেষ্টা করছে, এরকম কিছুই না। কিন্তু কে কার কথা শোনে? সাজি স্যার এবার শুরু করে দেয় জিথিনের সঙ্গে মারামারি, আর এই হাতাহাতিতে তাদের হাত থেকে ওই একমাত্র ডাইসটাও পড়ে যায়, যেটা রঞ্জিত স্যার ঠিকই দেখে ফেলে। আর নকুল আর রামজাদকে বলে, তোরা আমাকে কি ধরে আছিস রে, তোর বন্ধুকে বাঁচা। আর এরাও বোকার মতো তাকে ছেড়ে দিলে সেকেন্ডের ভেতরে লক্ষ্য করে রঞ্জিত স্যার ওই ডাইস আর গেম বুক নিয়ে এই রুমের দরজা বন্ধ করে সেখান থেকে পালাচ্ছে। ভেতর থেকে বেরোনোর জন্য দরজায় প্রচন্ড ধাক্কাধাক্কির কারণে সেখান দিয়ে যাওয়া কয়েকজন স্টুডেন্ট সে আওয়াজ শুনে ওই দরজা খুলে দেয়। দু বন্ধু রঞ্জিত স্যারকে লক্ষ্য করে তার দিকে ছোটে, আর বাকিরা অন্যদিকে। আর এমন সময় জিথিনের মনে পড়ে হয়তো গেমের আরেকটা ডাইস আমাদের ওই আগের ল্যাবেই আছে, তাই সেটা খোঁজার জন্য তিনজন ছোটে সেদিকে। ওদিকে ভাগ্যবশত রঞ্জিত স্যারের সামনে কয়েকজন সিনিয়র চলে আসায় তাকে জিথিন ভেবে সবাই মিলে ঘিরে তাকে মারার জন্য প্ল্যান করে। এই সুযোগের সদ্ব্যবহার করে নাকুল এসে রঞ্জিত স্যারের কাছ থেকে বই আর ডাইসটা কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। ওই বই নিয়ে সোজা তারা ছুটতে বাকি বন্ধুদের কাছে চলে আসে। ওদিকে এতক্ষণে রঞ্জিত স্যার একা সমস্ত সিনিয়রকে মেরে তাদেরই পান করা একটা মদের বোতল কেড়ে নিয়ে সে এবার আসতে থাকে ওই ল্যাবের দিকে। এখানে আসা মাত্রই যেন তেন প্রকারের তিন বন্ধু মিলে রঞ্জিত স্যারকে চেপে ধরে জিথিনকে তাড়াতাড়ি ওই ডাইসটা খুঁজতে বলে। রঞ্জিত স্যারের একার সঙ্গেও যেন তারা পেরে ওঠে না, সে একাই তিনজনকে প্রচন্ড মার মারতে থাকে। আর একটা সময় একটা বড় মেশিন তুলে নকুলের ওপর ছুড়ে ফেলতো। তার চোখের সামনে যেন সমস্ত কিছু কেমন ঘোলা ঘোলা হয়ে আসতে শুরু করে, কারণ রঞ্জিতের আনা ওই মদের বোতলের পুরো মদ সাজি স্যার তার পুরোটাই খেয়ে ফেলেছে। যেহেতু যার শরীর ইফেক্টটাও তারই হবে, তাই ঠিক তেমনটাই হয়। আরো একবার তারা সময় পেয়ে যায় ডাইসটা খোঁজার জন্য। তন্ন তন্ন করে খোঁজার পর ফাইনালি ডাইসটা পেয়েও যায়। এতক্ষণে রঞ্জিত স্যারও তার শরীরের নেশা কাটানোর জন্য পুরো মাথা জলে ভিজিয়ে তাদের আবারও খুঁজতে শুরু করে। ওখানে স্টোর রুমে জিথিন আর সাজি স্যার সে গেম খেলাও শুরু করে দিয়েছে। এমন সময় স্টোর রুমের দরজা ঠেলে সেখানে রঞ্জিত স্যার চলে আসলে জিথিন তার একাই মোকাবিলা করে বলে, স্যার প্লিজ আমাদের এই গেম শেষ করতে দিন। রঞ্জিত কোথায় তার কথা শুনতো, সে জিথিনকে মেরে এবার সাজি স্যারের দিকে এগোলে সাজি স্যার ভয়েই বলে, দেখো রঞ্জিত, আমাকে মেরো না, আমি বাবা হতে চলেছি, আমি আমার ফ্যামিলির সঙ্গে বাঁচতে চাই। এই বলে ডাইস দুটো তাকে দিয়ে দেওয়ার বাহানা করে ঠোঁটের কোনায় একটা হাসি এনে ওই ডাইস ছুড়ে দেয় জিথিনের দিকে। প্রচন্ড মার খাওয়ার পরেও জিথিন ওই অবস্থাতে সে ডাইস ধরে এক মুহূর্ত সময় দেরি না করে গেমের একদম শেষ চালটা দিয়েই দেয়। গেম শেষ হয়েছে বুঝতে পেরে সাজি স্যার ইচ্ছা করে ওই ছাদের ওপর থেকে জানলা ভেঙে লাফ দেয়, আর সবার আত্মা আবারও নিজের নিজের শরীরে ফিরে যায়। যে কারণে লাভ সাজি স্যার দিলেও আত্মা যেহেতু আবারও নিজের নিজের শরীরে ফিরে এসছে, তাই নিচে মাথা ফাটে রঞ্জিত স্যারেরই। বাকি ওদিকে চার বন্ধু মিলে ওই ব্ল্যাক ম্যাজিকের বইটা ওই রাতেই কলেজের পেছনে গিয়ে পুড়িয়ে ফেলে। সিন চেঞ্জ হয়। পরের দিন সকাল হতেই দেখতে পাই রঞ্জিত স্যার আরো একবার সেই ডক্টরের কাছেই ভর্তি। ডক্টর বলে, আঘাত বেশ গুরুতর, বলতে পারছি না তোমাদের স্যারের কবে জ্ঞান ফিরবে। যেটা শুনে বন্ধুরা প্রথমে তো একটু খুশি হয়, আবার পরের লাইনটা শুনে বলে, সে কি ডাক্তার, আবার জ্ঞান ফিরবে? যাই হোক, চার বন্ধু কলেজে ফিরে সেদিন যখন এইসব বিষয়ে কথা বলছিল, পেছন থেকে তার এক্স জীবিকা এসে বলে, আমার কিছু বলার আছে। কিন্তু জিথিন তাকে থামিয়ে দিয়ে বলে, না জীবিকা, আজ আমি বলতে চাই। আমি জানি আমি বোরিং, আমি তোমার মতো মোটেও না, কিন্তু এই কয়েক সপ্তাহের মধ্যে আমার এমন একজনের সঙ্গে পরিচয় হয়েছে, সে নিজেকে আমার থেকেও বেশি বোরিং মনে করে। যে কারণে সে তো একবার নিজের জীবনটাও নিতে চেয়েছে। এর কারণে লোকটা তার জীবনের সমস্ত কিছু আর একবার নতুন করে শুরু করার জন্য সুযোগ পেয়েছে। তার জন্য লোকটাকে নিজেকে পরিবর্তন করার কোনো দরকার হয়নি। তাই এখন আমি বুঝি আমাদের দুজনের একসঙ্গে থাকা মানে জোর করে একটা জিনিসকে তালমিল করে নেওয়া। তার চেয়ে বরং আমাদের নিজের নিজের পথ বেছে নেওয়াই উচিত। তবে একটা কথা কি জানো, তোমার ওই ডান্স ক্লাসের নতুন বয়ফ্রেন্ড, যাকে তুমি বয়ফ্রেন্ড মনে করো কিনা আমি জানি না, আই থিঙ্ক ও তোমার জন্য ঠিক না। এই কথা শুনে জীবিকা একটু হালকা হেসেই বলে, এই প্রথমবার মনে হচ্ছে যে তোমার মধ্যে একটু বুদ্ধি এসছে। আর এখানেই এই মুভির পুরোপুরি শেষ হলেও ব্ল্যাক স্ক্রিনে আমরা শুনতে পাই রামজাদের কাছে হসপিটাল থেকে ডক্টর কল করে বলে, সরি রামজাদ, আপনার পেশেন্ট আর নেই। যেটা শুনে রামজাদ একটু খুশির সাথে ডক্টরকে বলে, ডক্টর, যেমনটা আমরা ডিসকাস করেছিলাম, মৃত্যুর পর ওর অর্গানগুলো ডোনেট করব, ওর কিডনি, হার্ট সমস্ত কিছুকে ডোনেট করা যাবে। যেটা শুনে ডক্টর একটু রেগে গিয়েই বলে, আরে পেশেন্ট নেই বলতেও মরেনি, আমাদের হসপিটাল ছেড়েও পালিয়েছে। শোনা মাত্রই চার বন্ধু ডক্টরের আর কোনো কথার উত্তর দিতে পারে না। ওদিক থেকে ডক্টর হ্যালো হ্যালো করতে করতেই ফোন কেটে দেয়। আশা করি এই কাহিনীটা তোমাদের পছন্দ হয়েছে। তবে এটা যদি পছন্দ হয়, আমি কথা দিচ্ছি একটা চুরির কাহিনী তোমাদের বেশ লাগবে, যেটার লিঙ্ক ডেসক্রিপশনে কিংবা এক্ষুনি তোমরা ভিডিওর উপরে পপ আপ হতে দেখতে পারো। এটাও। তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে। টাটা।